ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমরা চোখ রাখছি পেহেলগাঁও হামলার ভারত নিল বদলা, অপারেশন সিন্দুরের সব খবরের দিকে। রণংদেহী সাজে জঙ্গি ঘাঁটিতে নিখুঁত নিশানা ভারতীয় সেনার দাপটে কাঁপছে গোটা পাকিস্তান। পাকিস্তানকে প্রত্যাঘাত না করার পরামর্শ দিয়েছে আমেরিকা, চীন সহ বিভিন্ন দেশ। কি বলছেন? আমাদের সঙ্গে জুড়ে গেছেন এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা এন মোহন রাও। কি বলছেন চলুন আমরা শুনে নিই। স্যার, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শককে আমার শুভ সকাল। কেন কি আজকে আমরা যে সূর্যটা উঠে দেখেছি, সেই সূর্য ওটা খুব মনে শান্তি দিয়েছে। তার কারণ একটাই, যে গতকাল রাত্রি 1:05 যে অপারেশনটা চালু করা হয়েছে, তার মধ্যে 9টি জায়গায়, পাকিস্তানের 9টি জায়গায় যেখানে জঙ্গি ফ্যাক্টরি, এখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে শিক্ষিত করা হয়, তাদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে ভারতে পাঠানো। সেই ঘাঁটিগুলোকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে, পুরো একদম তছনছ করে দিয়েছে রাত্রিবেলা। মিসাইল অ্যাটাকস, এয়ার অ্যাটাকস এবং সমস্ত কোঅর্ডিনেশনে এই হামলাটা হয়েছে। তো আমরা খুব খুশি। স্যার, এই যে কিছুক্ষণ আগে যে আমাদের সাংবাদিক সম্মেলন করে বিদেশ সচিব বিক্রম মিশ্রি যেটা বলছিলেন যে দেয়ার ওয়াজ এ কম্পালশন, এই হামলা ভারতকে করতেই হতো, বা এই ধরনের একটি কার্যকলাপ ভারতকে, সামরিক যে কার্যকলাপ ভারত করেছে তা করতেই হতো। কি মনে করেন, এটা কতটা যথেষ্ট পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য, বা পাকিস্তানি মদতপুষ্ট যারা সন্ত্রাসী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য? না, এটা তো আমি বলবো একটা ট্রেলার মাত্র। এটা মাত্র ট্রেলার। কেন কি এই শুধুমাত্র 5-9টা জায়গায় মানে জঙ্গিদের ঘাঁটিকে মানে অ্যাটাক করে আমরা যদি মনে করি যে জঙ্গিরা শেষ হয়ে গেছে, তাহলে এটা ভুল। কেন কি পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে হবে, আর আমরা মিলিটারিলি স্ট্রং আছি। এই বার্তাটা পাকিস্তানকে আমরা কালকে রাত্রিবেলা বুঝিয়ে দিয়েছি, এবং আগামী দিন যদি পাকিস্তান রিটালিয়েশন যদি করে, তাহলে কিন্তু তার জবাব কিন্তু তাকে মজবুত ভাবে দেওয়া হবে। ইতিমধ্যে পাকিস্তান জম্মু কাশ্মীরে বিভিন্ন জায়গায় বিগত 12 দিন ধরে সিজ ফায়ার উল্লঙ্ঘন করছে, লাগাতার তাকে তার ভাষায় জবাব দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু পাকিস্তান থামেনি। কিন্তু ভারত কখনো চায়নি যে সিভিলিয়ানকে অ্যাটাক করা বা সিভিলিয়ান ইনস্টলেশনকে ড্যামেজ করা। আমরা মিলিটারি এস্টাবলিশমেন্টে কোথাও ড্যামেজ করিনি। আমরা আমাদের কাছে যখন আমরা জানি যে এই জায়গাতে টেরোরিস্ট মানে ফ্যাক্টরি আছে, তাহলে আমরা সেখানে টার্গেট করেছি। আমরা অবভিয়াসলি ইসলামাবাদকেও টার্গেট করতে পারতাম, আমরা রাওয়ালপিন্ডি টার্গেট করতে পারতাম, লাহোর, করাচি, পেশাওয়ার এইগুলোকেও টার্গেট করতে পারতাম। একদম। তো সেই ফুল ফ্লেজেড অ্যাক্টিভিটি এখনো হয়নি। তো আমার মনে হয়, আমি যেটা মানে আমার অন্তরতে আসছে, যে পাকিস্তান রিটালিয়েশন করবে। ওকে। কেন কি যদিও আজকে পাকিস্তান রিটালিয়েট না করে, তাহলে তার নাগরিকের কাছে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এটা একটা কথা। এন্ড তারা ভালো করে জানে যে তারা মিলিটারিলি একদম সক্ষম নন, তারা লড়তে পারবে না 4 দিনের বেশি যুদ্ধ। তারা যে বলছে যে আমরা নিউক্লিয়ার ওয়েপন অ্যাটাক করব, তো তারা যে জায়গা থেকে স্টার্ট করবে, আমার ওই জায়গাতে অ্যাটাক করার মতন ক্ষমতা আজকে ভারতের কাছে আছে। মিসাইল প্রতিরোধী ক্ষমতা যেটা ভারত একদম ডেভেলপ করে রেখে নিয়েছে। আর এইটা তো তখন অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, কার্গিল যুদ্ধ একদম চূড়ান্ত পর্যায়ে উঠেছিল। সেই সময় উনি বলেছিলেন, যদি পাকিস্তান মনে করে যে আজকে আমি মনেই করলাম, অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন বিল ক্লিন্টনকে, আমি ভেবেই নিলাম যে আমার 50 কোটি মানুষ আজকে আমার দেশের শেষ, কিন্তু আগামী দিন সূর্য পাকিস্তানকে আমি দেখতে দেব না, এটা বলে উনি বিল ক্লিন্টনের ফোনটা রেখে দিয়েছিলেন। তো আমরা সেই রিজলভ তখনও রেখেছি, আজকেও রেখেছি। আমরা জবাব দিচ্ছি, এবং গতকাল যে জবাবটা গেছে, সে জবাবটা আমার মনে হয় পাকিস্তানের যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, তারা ঠিক বুঝে গেছে যে ইন্ডিয়া আর ছেড়ে কথা বলবে না। মোহনজি, এই যে রিটালিয়েটের কথা হচ্ছে, পাকিস্তান প্রত্যাঘাত করবে, পাকিস্তান থেকেও আমরা এই ধরনের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমেরিকা এবং চীন সহ বিভিন্ন দেশ শোনা যাচ্ছে পাকিস্তানকে পরামর্শ দিচ্ছে যেন কোনো ধরনের প্রত্যাঘাত পাকিস্তান না করে। সেটাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা তো আপনি দেখেছেন যে
থেকে ছোট দেশও যখন তার উপরে হামলা হয় বা বড় থেকে বড় দেশের উপরে হামলা হয়, তাহলে রিটালিয়েশন তো অবশ্যই আসবে। সে যদি চুপচাপ বসে থাকে তাহলে কালকে তার নাগরিকের কাছে সে কি করে জবাব দেবে? আমরা তো এটা ধরেই নিয়েছি। আমরা ওদের মানে যে ইনস্টলেশন আছে, টেররিস্ট অ্যাক্টিভিটিস যেখান থেকে তৈরি হয়ে ভারতে ঢুকছে এবং জঙ্গি হামলা চালিয়ে চলে যাচ্ছে, এটা তো আজকের ঘটনা নয়। বিগত 30 বছর, মানে যখন থেকে পাঞ্জাবে যে খালিস্তানি মুভমেন্টটাকে শেষ করা হলো, তারপর থেকেই সে টেররিস্ট গুলো পুরো পৌঁছে গেল কাশ্মীরে। এবং কাশ্মীরে, জম্মু কাশ্মীরে তারা মদতগার পেয়ে যাচ্ছে। তারা ঘরে লুকিয়ে রাখে, তারা বলে না যে এরা জঙ্গি। জিজ্ঞাসা করলে বলবে এরা আত্মীয়, পাকিস্তান থেকে এসেছে, তারা এখানে 10 দিন থাকবে, 7 দিন থাকবে। তাদের ঘরে লুকিয়ে রাখে, তাদের ঘরে খাওয়া দাওয়া করায়, সবকিছু করায়। তাদেরকে কিন্তু পুলিশের কাছে বা আর্মির কাছে ইনফরমেশন দেয় না। কেন কি আমরা এই জঙ্গলে জঙ্গলে ঘুরেছিলাম, পুঞ্চ, রাজৌরি, মেন্ডার এবং জম্মু, আখনুর, এই সোরানকোট যতগুলো রেঞ্জ আছে, তারপরে আপনার শ্রীনগর, এখানে এরা এরকমই সাপোর্ট করে তাদেরকে। যার জন্য কি হচ্ছে, জম্মু এন্ড কাশ্মীর থেকে টেরোরিজম পূর্ণভাবে শেষ হচ্ছে না। আপনি ভাবুন, যখন আর্মির কন্ট্রোলে জম্মু এন্ড কাশ্মীর ছিল, মানে গভর্নর রুল ছিল, তখন জম্মু কাশ্মীর শান্ত ছিল। কিন্তু যেই গভর্নর রুল শেষ হয়েছে, যেই একটা গভর্নমেন্ট ইলেক্ট হয়ে চলে এসছে, সঙ্গে সঙ্গে ঘরে ঘরে জঙ্গি তৈরি হয়ে গেল। এটা ভাবতে হবে যে মেন্টালিটি এন্ড মাইন্ডসেট, সেটাও একটা বড় ধরনের আমাদের দেশে মানে একটা আঘাত করছে। মেন্টালিটি, আমরা থাকি ভারতে, খাই ভারতের, পড়ি ভারতের, কিন্তু গুণগান গাইব পাকিস্তানের। এটাও কিন্তু এই মাইন্ডসেটটাকেও চেঞ্জ করা ভারতের যারা আছেন তাদেরকে খুব দরকার আছে। মোহনজি, আপনি কাশ্মীরকে খুব কাছ থেকে দেখেছেন, কাশ্মীরে আপনি অনেকদিন ছিলেন। এখন কথা হচ্ছে যে কাশ্মীর সীমান্তে ভারতীয় জনবসতি লক্ষ্য করে যে গুলি চালাচ্ছে পাক সেনা, বিগত 12 দিন ধরে সিজফায়ার উল্লঙ্ঘন করছে, এবং গতকাল রাতের যে ভারত যে হামলা চালায় তারপর কিন্তু তা তীব্র হয়েছে। এখন অবধি যা খবর 7 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এই জায়গায় ভারতকে কিভাবে রিটেলিয়েট করা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, রিটালিয়েশন তো আসবেই, এটা তো আমরা ধরেই নিয়েছি যে যখন যুদ্ধ লাগবে, যখন আগুন ছড়াবে একদিক থেকে একদিকে, তো মানুষের মানে মৃত্যু, যানবাহনের ক্ষতি, এগুলো তো আমরা মেনেই নিয়েছি যে এটাকে মানতেই হবে। কেন কি, দেশ যখন যুদ্ধে যাবে, দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী যখন মাঠে নামবে, তা আমি একটা গুলি চালাবো বা আমি দুটো চালাবো, সেখান থেকে একটা গুলি তো আসবেই। আমাদের তো এটা মেনেই নিতে হবে। সেই জায়গায় যদি আজকে আমরা মনে করি যে না, ভারত ভালো করছে না যুদ্ধ করে, যদি ভারতের মধ্যে আজকে যদি ধরুন ইসরায়েল কার সাথে লড়ছে, গাজাতে প্যালেস্টাইনের মানে আনডিক্লেয়ার্ড ফোর্স, তাদের কোনো আর্মি নেই, তাদের কোনো সেনা নেই, কিছু নেই, কিন্তু তাদের মদত করছে সমস্ত ইসলামিক কান্ট্রি গুলো যেগুলো আশেপাশে ইসরায়েলকে ঘিরে রেখেছে। আজকে লেবনান লড়ছে, আজকে এদিকে টার্কি লড়ছে, এদিকে ইরান লড়ছে, এদিকে অন্যান্য যে দেশগুলো হুতি বিদ্রোহী আছে তারা লড়ছে। তো সেই জায়গাতে ইসরায়েল তো জানেই যে ভাই আমি শত্রুদের মাঝখানে রয়েছি, তো আমাকে তো সেইভাবেই তৈরি প্রস্তুত থাকতে হবে। আমার 100 মরবে, আমি 200 মারবো, এটাই তো যুদ্ধ। আর ধর্মযুদ্ধ যখনই লড়া হয়, ধর্মের যুদ্ধ যখন লড়া হয়, তখন জয়যুক্ত সেই হবে যে ধর্মের সাথে চলবে। আর আমরা আশাবাদী এবং বিশ্বাস রাখি যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন চালানোর মতন ক্ষমতা পাকিস্তানের কাছে নেই। আর যদিও বা যদি চেষ্টা করে, তাহলে এটাও মাথা রাখতে হবে যে পাকিস্তান চুরি রাস্তায় নিউক্লিয়ার পাওয়ার যদিও বা হয়েছে, কিন্তু ভারতবর্ষ 2 বার নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করে নিউক্লিয়ার পাওয়ার হয়েছে। সুতরাং আজকে ইন্ডিয়াকে চোখ দেখানোর মতন পরিস্থিতি না চায়নার কাছে আছে, না পাকিস্তানের কাছে আছে। মোহনজি, একটা শেষ প্রশ্ন আপনার কাছে দেওয়ার জন্য প্রস্তুত। মোহনজি, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। অপারেশন সিন্দুর নামটা নিয়ে অবশ্যই এখানে অনেক প্রশংসিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনী, ভারত কেন্দ্র সরকার, কারণ নারীদের প্রতি বিদ্বেষ, ধর্ম জেনে জেনে অবশ্যই হত্যা করা হয়েছে সেখানে পেহেলগাঁওতে, কিন্তু সেই নারীদের প্রতি বিদ্বেষ লক্ষ্য করা গেছে। স্বামীদের হত্যা করে নারীদের বলা হয়েছে সরকারকে গিয়ে বলতে। এখন সেটাকে কিভাবে দেখছেন এই অপারেশন সিন্দুর নামটা? আমি স্যালিউট জানাই প্রধানমন্ত্রী মোদীকে, যিনি এই অপারেশনকে নাম করেছেন অপারেশন সিন্দুর।
মানে উনি যে 26 জন ভারতের নাগরিকের যে মাথার মানে মহিলাদের মাথার সিঁদুর মুছে দেওয়া হয়েছে, তারা যারা ওখানে মারা গেছেন তারা তো সব হিন্দু। হিন্দু ধর্ম জেনে যেখানে মাথায় গুলি মারা হয়েছে। আমরা বিগতেও দেখেছি যে এই ইসলামিক জিহাদ, আমরা এটাও দেখেছি যখন চিটি সিংপুরা যখন 32টা পাঞ্জাবি ফ্যামিলিকে পুরো একদম নৃশংস ভাবে পুলিশের, যেটা আমরা কাশ্মীর ফাইলের যে লাস্ট সিনটা আপনারা হয়তো মনে রাখবেন, যে লাস্ট সিনটা দেখানো হয়েছে যেখানে সে মহিলাকে গিরিজা টিকুকে কাঠ কাটা মেশিনের উপরে রেখে 2 পিসে কেটে দেওয়া হয়েছে। সেই সিনটা কিন্তু যারা দেখেছে এবং সেই গ্রামে ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করা হয়েছে, তার মধ্যে ছোট ছোট শিশুও ছিল, বাচ্চা শিশুও ছিল। আমরা সেই নৃশংস হত্যাকে প্রত্যক্ষদর্শী, আমরা দেখেছি সেই জায়গাটা। সুতরাং এই ইসলামিক জিহাদ যেটা চলছে এখানে, কাফিরকে আমাদেরকে তারা মনে করে কাফির, আমরা তাদের কাছে শত্রু। আমরা যতই তাদের সাথে ভাইচারা করি কিন্তু ভাইচারার জায়গা তাদের কাছে নেই। পরিষ্কার আমরা এটা বলতে চাই যে ভারতবর্ষকে ভারত হিসাবে যদি থাকতে হবে তাহলে এই ধরনের মানে রিটালিয়েশন পাকিস্তানকে দিতেই হবে, আর সেটা আমরা দিতে পেরেছি। কেন কি 11 বছরের মধ্যে ভারতবর্ষ যেভাবে ইকোনমিক্যালি শক্তিশালী হয়েছে, মিলিটারিলি পাওয়ারফুল হয়েছে, আজকে আমরা চাইনাকেও চোখ দেখিয়ে যখন আমাদের মানে ঢোকলাম হয়েছিল, তো সেই জায়গা আমরা দেখিয়েছি যে আমরা সক্ষম, আমরা লড়তে সক্ষম আছি। আমার জওয়ান না খেয়েও 72 ঘন্টা 96 ঘন্টা লড়াই লড়েছে। তখন আমরা একদম শিশুকালে এই দেশটা যখন তৈরি হয় সেখান থেকে 4টে লড়াই আমরা লড়েছি পাকিস্তানের সাথে। একটা অপারেশন হয়েছে 99-এ কার্গিলের, আর তারপরে চাইনার সাথে। যদি সেই সময় যদি জওয়াহরলাল নেহরু ঠিকঠাক যদি সিদ্ধান্ত নিয়ে থাকতো তাহলে আজকে কিন্তু চাইনাও আমাদের তলায় থাকতো, কিন্তু আমরা সে চিন্তা ভাবনা করিনি। ভিশনারি লিডারশিপ এবং স্ট্রং লিডারশিপ যে কোনো দেশকে মজবুত করে, আর সেটাই আজকে আমার দেশে প্রধানমন্ত্রী করে দেখিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ মোহনজি আপনাকে এই সঙ্গে থাকার জন্য, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আশা করি আগামী দিন আরো আমরা কিছু দেখতে পাবো। একদম। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা মোহন রাও ছিলেন, আপনারা শুনলেন। স্বাভাবিকভাবেই কিন্তু আজ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক কিন্তু আজ খুশি, কারণ যেভাবে 22শে এপ্রিল সন্ত্রাসবাদীরা 26 জন নিরীহ পর্যটকের প্রাণ, 25 জন পর্যটক এবং একজন গাইড ছিলেন সেখানে, তাদের প্রাণ কেড়ে নিয়েছিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছিল, ধর্ম জেনে গুলি করেছিল, নিরীহ মানুষকে, নিহত্তা মানুষকে গুলি করে মেরেছিল, তার বদলা কিন্তু ভারতবর্ষ নিয়েছে। 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতবর্ষ। অপারেশন সিন্দুর চলেছে এবং কিছুক্ষণ আগেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বিস্তারিত জানিয়েছেন কোথায় কোথায় হামলা করা হয়েছে। তবে এই অ্যাটাক পাকিস্তানের ওপর নয়, এই সামরিক হামলা পাকিস্তানের ওপর নয়, নিখুঁতভাবে শুধু জঙ্গি ঘাঁটিগুলোকেই নিকেশ করা হয়েছে। 100 জনের উপর জঙ্গি এখন অব্দি মারা গেছে বলে খবর। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মনিমিতা। এই যে যেটা মোহনজিও বলছিলেন অপারেশন সিন্দুর নামটা নিয়ে, সেখানে স্বামীদের খুন করে স্ত্রীদের বলা হয়েছিল সরকারকে গিয়ে বলতে, এবং তারপর এই অপারেশনের নাম সিন্দুর দেওয়া হয়েছে। কি মনে করেন? এটা সেনাবাহিনী এক এক সময় এক এক রকম নাম দেন। এটা মানে সামরিক যে সিদ্ধান্ত থাকে যে সাধারণ মানুষকে এই অপারেশনের সঙ্গে থাকার মতো একটা নামকরণ করা হয়। এটা সবসময় একে আবার পরবর্তী যে সেকেন্ড ফেজে যেটা চিন্তা ভাবনা করে রেখেছে নিশ্চয়ই আমাদের সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর প্রস্তুতি যদি আমাদের কাছে জানাও থাকে, আমরা সেটা এখানে আলোচনা করব না। কিন্তু এই যে মোহনজি যেটা বলছিলেন যে রিটালিয়েটের ব্যাপারটা যেটা বলছিলেন যে পাকিস্তান রিটালিয়েট তো করতেই হবে, কারণ নাগরিকদের কাছে না হয় ছোট হয়ে যাবে। না, এখানে পাকিস্তান রিটালিয়েশন করবে, রিটালিয়েট করবে এই চিন্তা ভাবনা আমাদের ছিল। এখন কথা হচ্ছে আমাদের 9 জন মানুষ মরে গিয়েছে, আপাতত 7 থেকে 9 জন মানুষ মারা গিয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু তার আগে শুনেছিলাম ওখান থেকে ইভাকুয়েট করে
নেওয়া হয়েছে প্রচুর মানুষকে। সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা কি করে ঘটলো এটা পরবর্তী সময় আসবে। কিন্তু এই ধরনের আক্রমণ আমি যেইমাত্র আমি ফ্রন্ট ফুটে থাকবো তখন স্বাভাবিকভাবেই বিপক্ষের বলকে আমাকে হজম করতেই হবে। সামনের পায়ে যখন খেলতে যাবেন কিছু না কিছু, আপনার মনবাবু ঠিকই বলেছেন যে রিটালিয়েশন কিছু থাকবে এবং হয়, এটা সবসময়ই হয়। কিন্তু ওই যে বিদেশি যারা বিদেশ থেকে যারা বলছেন পাকিস্তান তোমরা রিটালিয়েট করো না ইত্যাদি বিষয়, তার মানে পাকিস্তান এটা মানলো না, এটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু আমাদের যে বিষয়টা যেটার ভেতরে কনসেন্ট্রেট করতে চাচ্ছি যে আরো হয়তো, কারণ যাওয়ার প্রেস কনফারেন্স শেষ করার পরে তারা বলছেন তারা খুব তাড়াতাড়ি ফিরবেন। এই প্রেস কনফারেন্সে যেগুলি তারা বলেননি যে ওই ঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, ওই ঘাঁটিগুলি থেকে আসলে কতজন সন্ত্রাসবাদী এখানে মারা গিয়েছেন তার কোনো তথ্য তারা দিতে পারেননি। আর ওই যে আমাদের কাছে যে বেসরকারি সূত্রে যেটা এসেছে একটা প্লেন নামানো হয়েছে পাকিস্তানের, সেই ব্যাপারটাও তারা বলেননি। সুতরাং আমি এই বিষয়টাতে যাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে যে আক্রমণ, এই আক্রমণগুলি যেগুলি হয় সেগুলি হচ্ছে প্রাথমিক রিটালিয়েশন। আমরা যে আমাদের 22 তারিখের যে ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের ভেতরে যে ব্যাপক পরিমাণে যে বিভিন্ন মানুষের যে মনস্তাত্ত্বিক অবস্থা যে ইমিডিয়েট একটা কিছু করার দরকার, এই করা দরকার পরিপ্রেক্ষিতেই ভারত এই জায়গাটায় গিয়েছে এবং এটা অত্যন্ত জরুরি ছিল। এবং এই আক্রমণের ক্ষেত্রে যেটা আমাদের বিক্রম মিস্ত্রি বা দুজন যে সামরিক বাহিনী তারা যেগুলি বলা উচিত না কিন্তু যেগুলি প্রকাশিত হয়ে গিয়েছে, যা শোনা যাচ্ছে প্রকাশিত হয়ে গেছে যেগুলি, সেগুলির ভেতরে যেমন স্কাল্প, হ্যামার এবং স্ট্রাইকার ড্রোন আমরা ব্যবহার করেছি। এইগুলির পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ভারত তার সীমা কিন্তু লঙ্ঘন খুব একটা করেনি, কোনো জায়গাতেই করেনি। যেটা করেছে এটা হচ্ছে ওই স্কাল্প ক্ষেপণাস্ত্র ব্যবহার করার মতো কোনো কোনো জায়গায় স্কার্ট করা হয়েছে, কোনো কোনো জায়গায় হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলি প্রায় 1000 টনেরও বেশি নিতে পারেন, এগুলি ব্যবহার করা হয়েছে যার ফলশ্রুতিতে, এবং টার্গেটগুলি ব্যাপকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টার্গেটগুলি কোনো অবস্থাতে আশেপাশে অংশে পড়ে যায়নি। এটা কিন্তু 71 সালেও দেখা গিয়েছিল। আমাদের যদি 71 সালের পরে পরে যখন আমরা এই আখাউড়া রেল স্টেশনের দিকে যাই তখন দেখেছি যে বিদ্যুৎ কেন্দ্রটা ঠিক আছে, বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে, পাশে একটা খাদ্য গুদাম নষ্ট করে দেওয়া হয়েছে, তার ডান দিকে একটা খাদ্য গুদাম নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রটা ঠিক আছে। টার্গেটগুলি এগুলি আমরা সচক্ষেই দেখেছি এখানে গিয়ে। ফলে এই জায়গায় এখন এই ভারতের ওপর যে সন্ত্রাসবাদী কার্যকলাপ যারা করেন তারা মূলত 3টে গ্রুপ করেন। একটা হচ্ছে জৈশ মোহাম্মদ, একটা হচ্ছে লস্কর-ই তৈবা, আর একটা হচ্ছে হিজবুল মুজাহিদিন। এই 3টের যে জায়গা, এই 3টে জায়গারই সবচেয়ে বেশি, এই যে যেমন ধরুন 2008-এ 26/11 যারা করলো সেটা হচ্ছে হাফিজ সঈদের নেতৃত্বে যে করেছিল, এটা লস্কর-ই তৈবার যে 167 জনের মতো মারা গিয়েছিল আমাদের মুম্বাইতে, এই যে জায়গায়। এবং তার আগে এই যে আপনার মাসুদ আজহার যিনি জৈশ মোহাম্মদের যিনি প্রধান, এই যে তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী ওই যে বিমান আটকে আপনার কান্দাহার নিয়ে যাওয়া হয়েছিল, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। এদের যে কি পরিস্থিতি হয়েছে এখনো কিছু জানা যায়নি, এরা কোথায় আছেন। কারণ পাকিস্তান বলুক বা না বলুক, আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা মানে প্রতিষ্ঠিত যে তারা এখানে তাদের ওই জায়গাতে সন্ত্রাসবাদীরা আশ্রয় পান। তারা ওসামা বিন লাদেন মারা গেলেন কোথায়, খুন হলেন কোথায়, ওকে যে আমেরিকান সোলজাররা মারলেন, এগুলো তো আলোচনার বিষয়ই না এখন, কারণ ওরা করেই এটা করেই। এখন মিনময়দা, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই বিষয়ে আপনি ব্যস্ত মানুষ, আজকে হয়তো ব্যস্ত থাকবেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষ আজকে, ভারত সরকার থেকে আজ যে 244টি জেলায় মকড্রিলের কথা বলা হয়েছিল, গতকালের এই ভারত যে হামলা করলো এবং ভারতের যে সামরিক হামলা চালালো জঙ্গি ঘাঁটিতে, তারপর আজকের মকড্রিল কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল? না, গুরুত্বপূর্ণ। এটা করা আমাদের প্রস্তুতিটা নিতেই হবে। যেমন পাকিস্তান ইতিমধ্যেই করে ফেলেছে, তাদের এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে, আভ্যন্তরীণ এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে। তাদের বিমানবন্দরগুলি সমস্তগুলি তাদের সেনাবাহিনী এবং বিমান বাহিনী দখল করে নিয়েছে। এবং আমাদেরও যেমন শ্রীনগর বিমানবন্দর সেনাবাহিনী এবং বিমান বাহিনীর আওতায় চলে গিয়েছে, ওখানে অসামরিক বিমান নামতে পারবে না আজকে থেকে। এই জায়গায় আমরাও কিছু ব্যবস্থা নিয়েছি, ওরাও কিছু ব্যবস্থা নিয়েছে, ওরা এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। বলেই দিলাম যে এই পাকিস্তান যে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং কুপওয়ারাতে
ইতিমধ্যে কিন্তু ব্যাপক সেনা তারা ওখানে অ্যামালগেমেট করেছে। আমাদের যে মক ড্রিল, আমাদের প্রস্তুতি অবশ্যই থাকতে হবে। এই প্রস্তুতিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রস্তুতিটা কেমন, এটা ব্যাপক প্রচারের মধ্যে এই মুহূর্তে না নেওয়াই ভালো। আমরা কিভাবে প্রস্তুতিটা নিয়েছি, আমাদের মক ড্রিল হোক, আজকে হবে এতটা থেকে এতটা পর্যন্ত মক ড্রিল জেনে রাখতে হবে, যারা উপস্থিত থাকবেন তারা জানবেন, আর পেপারে কিছু কিছু বিবৃতি দিয়ে জানানো হবে। কিন্তু এই যে লাইভ টেলিকাস্ট ফেলিকাস্ট যে করা হচ্ছে অনেক ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার কিন্তু একটা ব্যক্তিগত রিজার্ভেশন আছে, কারণ আমরা এখন যুদ্ধক্ষেত্রে তৈরি, আমরা আমাদের রিটেলিয়েশন, আমাদের পদ্ধতিটা আমরা এখন আমাদের ব্যাপক পরিমাণে নেটওয়ার্কগুলি, পাকিস্তানকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, আমরা ভাবছি না তারা শত্রুপক্ষকে দুর্বল ভাবানো বোকামি। এর পরিপ্রেক্ষিতে আমাদের রিটেলিয়েশনটা কিভাবে হবে, আমাদের গ্রুপ যে আমার ইচ্ছে ছিল মোহন রাওকে জিজ্ঞেস করতে যে আমাদের সেকেন্ড ইয়েটা কি হবে, পদ্ধতিটা কি হবে, কিন্তু পরক্ষণই আমি চিন্তা করে দেখলাম না, এটা করা ঠিক হবে না, আমাদের কি দরকার কি এগুলি জানাম, যখন যেটা হবে তখন বলা যাবে। কিন্তু এখন পর্যন্ত যা দরকার, সরকারিভাবে 9খানা জায়গার কথা বলা হয়েছে, আমার কাছে তথ্য আছে 14খানা জায়গায় আমরা পাকিস্তানের যে ভারতীয় সেনাবাহিনী ওই সমস্ত জায়গায় আক্রমণ করেছে, এবং সিগনিফিকেন্ট যে বিষয়টা হচ্ছে ভারত তার নিজস্ব সীমান্ত কিন্তু অতিক্রম করে। অসংখ্য ধন্যবাদ মনোমেদার সঙ্গে থাকার জন্য। আজ অবশ্যই আপনাকে পরেও আমরা চাইবো, আমাদের স্টুডিওতে চাইবো, এবং অবশ্যই ফোনেও আপনার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। দর্শক বন্ধুরা, আমরা চোখ রাখছি সকাল থেকে। নিউজ ভ্যানগার্ড কাল রাত থেকেই কিন্তু আপনাদের আপডেট দিচ্ছে অপারেশন সিন্দুরের। আপনারা সবচেয়ে বেশি দেখেছেন নিউজ ভ্যানগার্ডের নিউজ আমাদের এই রাজ্যে অবশ্যই, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে ভারতীয় সেনাবাহিনীকেও জানাচ্ছি, বায়ুসেনাকে, ভারতীয় সেনাকে, যারা আজ ভারতকে আবারও বিশ্ব দরবারে গর্বিত করেছে। আমরা সামরিক হামলা চালিয়েছি, ভারত সামরিক হামলা চালিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিতে, আর তার জন্য এই অপারেশন সিন্দুরে আমরা আজ সকাল থেকেই চোখ রাখছি। আরো খবর, আরো আপডেট সারাদিন আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।